Hello. Hello, sir. Hello. Hello, sir. হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো স্যার। আচ্ছা, একটু রেসপন্ড করো। রোল নাম্বার 1, রোল নাম্বার 1 to 50, 1 to 50, রোল নাম্বার 1। অ্যাবসেন্ট আছে। আচ্ছা, 1 তো আগের দুদিনে অ্যাবসেন্ট, কি ব্যাপার? স্যার জানি না স্যার। স্যার 5 ও অ্যাবসেন্ট আছে। 5 ও তো অ্যাবসেন্ট, আগের দুদিনও অ্যাবসেন্ট দেখছি। 6, বৈভব। স্যার ব্যবহারের নেট শেষ হয়ে গেছে স্যার। আজকে সকাল থেকে ক্লাস ছিল তো নেটটা শেষ হয়ে গেছে, তাই জয়েন করতে পারিনি। অ্যাবসেন্ট। রোল নাম্বার 7 যোগেশ তিওয়ারি। Yes sir, present sir. ওকে। রোল নাম্বার স্যার 9। আমি আগের দিন প্রেজেন্ট ছিলাম তো। হ্যাঁ, আগের দিন পেন ছিল। রোল নাম্বার 9 শেখ মুস্তাফা। ও তো আগের দিন অ্যাবসেন্ট, এখনো অ্যাবসেন্ট। 29 শুভলিন সিং, সব অ্যাবসেন্ট। 32 শিখা। Yes, sir. আচ্ছা, ওকে শিখা। আচ্ছা, নেক্সট 41। Present, sir. শাহবাজ পারভেজ। Yes, sir. ওকে। 42 সুরাজ। Present, sir. সুরাজ আগের দিন অ্যাবসেন্ট ছিলে। Yes, sir. Present. 43 ব্রতিন, অ্যাবসেন্ট, লাস্ট দিন অ্যাবসেন্ট। 44 Present, sir. সন্দীপর্ণ। Yes, sir. 45 ভবেশ। ভাবেশ নেই। ও নেই, ছেড়ে দিয়েছে। হ্যাঁ। 46 রেয়ন, আগের দিন অ্যাবসেন্ট, এরা অনেক দিন অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। অঙ্কিত। Yes, sir. 47 Yes, sir. আজকে অ্যাবসেন্ট। 48 সৌরভ স্যার সেন। অঙ্কিত প্রেজেন্ট আছে স্যার। অঙ্কিত প্রেজেন্ট এ আছে। অঙ্কিত প্রেজেন্ট আছে তো। বলছো, ঠিক আছে, দেরি করে বলছো। Sir, না, ওর 48 আওয়াজটা লো ছিল, মাইকের আওয়াজ। স্যার ওর আওয়াজ লো। ও বললো। ঠিক আছে। 48 সৌরভ সেন। present, sir. Present sir. সৌরভ সেন প্রেজেন্ট। ওকে। 49 সংগ্রাম। Present sir. Present sir. সংগ্রাম আগের দিন অ্যাবসেন্ট কেন? Sir, class miss করে গেছিলাম। ক্লাস মিস করছো, সেশনাল ক্লাস মিস করছো তো মার্কস তাহলে মিস করবে। 50 সাগর চৌধুরী। Yes, sir. Present, sir. আগের দিন অ্যাবসেন্ট সাগর। The class net problem ছিল আগের দিন, ইন্টারনেট চলে গেছিল। Sir. Excuse me. রোল নাম্বার বলো, কি বলছে? Sir, 47 I was present last time also. and today. 47 ঠিক আছে, দিয়ে দিয়ে। 51 বিপ্লব। প্রেজেন্ট স্যার। 52 মৈনাক। প্রেজেন্ট স্যার। 60 আয়ুষ্মান। आयुष्मान 2 दिन एब्सेंट। 61 शुद्ध सत्ता কোথায়? ইয়েস স্যার। ওকে। নেক্সট 63 সৌম্যদীপ নেই। 65 অনিকেত। প্রেজেন্ট স্যার। ওকে। 66 উৎসব। উদ্ভাস স্যার প্রেজেন্ট আছে, ও লিখেছে চ্যাট বক্সে প্রেজেন্ট। ওকে। 68 সৌম্যজিৎ এসছে। প্রেজেন্ট স্যার। সৌম্যজিৎ আগের দিন তুমি আসোনি? এসছিলাম তো। রেসপন্ড করনি, পরে এসছো, বলবে তো। না না, আমি ছিলাম, শুরু থেকেই ছিলাম। শুরু থেকে ছিলে, তাহলে তোমার এখানে অ্যাবসেন্ট কেন? না। ঠিক আছে। 70 অর্ণব। স্যার অর্ণবের আগের দিন অ্যাবসেন্ট দেখছি।
স্যার আগের দিনে এসেছিলাম, বেরিয়ে গেছিলাম, ভ্যাকসিনেশনে গেছিলাম। কেন বেরিয়েছিলে কেন? ভ্যাকসিনেশনে গেছিলাম স্যার। ভ্যাকসিনেশন নিজের থেকে চলে গেলে আমি জানবো কি করে? স্যার জয়দীপকে বলে গেছিলাম, বলেনি হয়তো লাস্ট টাইম। জয়দীপকে আমি তো অ্যাটেন্ডেন্স নিয়েছি, জয়দীপ যখন আমি থাকবো না তখন জয়দীপ। স্যার তো তুমি তুমি লিভ করছো, তুমি আমাকে জানিয়ে যাবে, তবে তো এখানে রেকর্ড হবে। তো আগে আমার এখানে রেকর্ড হবে, তারপর তো জয়দীপ। এরকম করবে না, আজকে তুই দিয়ে দিয়েছি, এরকম করবে না। আচ্ছা 72 নীলার্ঘ। Yes, sir, present. 74 Hello, sir. পারভেজ। Sir, আগের দিনগুলো স্যার প্রেজেন্ট আছে স্যার? হ্যাঁ 74 পারভেজ মল্লিক। ওকে। পারভেজ এসছে, আসেনি? পারভেজ আছে স্যার, আছে আছে হ্যাঁ। পারভেজ। কই আসছিস? পারভেজ আছে স্যার, দেখুন ওর মাইকটা কাজ 74 করছে। 74 75 আশরাফ। আশরাফ দুদিন অ্যাবসেন্ট, আগের দুদিন অ্যাবসেন্ট। সৃঞ্জয় 76, এরা সব অ্যাবসেন্ট হয়, সব মার্কস কাটা যাবে। 77 রশিদ। 78 আরিয়ান। 79 অনিন্দিতা। 7, sir. ওকে। 80 পল্লব। 81 প্রসেনজিৎ। Yes, sir. প্রসেনজিৎ আগের দিন প্রেজেন্ট ছিল। 82 সোহম কাঞ্জি। প্রেজেন্ট ছিলাম তো। প্রেজেন্ট স্যার। 83 শিল্পা মন্ডল। Yes, sir. ওকে। 84 অনির্বাণ। Present, sir. 85 জয়দীপ। প্রেজেন্ট স্যার। জয়দীপ ওকে। আচ্ছা নেক্সট হচ্ছে শুভজিৎ 86। কোথায় শুভজিৎ? শুভজিৎ এসছে, এতক্ষণ পরে শুভজিতের সময় হলো। আচ্ছা 87 মৃদুল নেই, সব বড় বড় লং অ্যাবসেন্ট। 88 মৃত্যুঞ্জয়। এসব ছেড়ে দেবে নাকি? 89 মৃত্যুঞ্জয় ক্লাস করে না। করে না, হ্যাঁ অনেকেই করে না দেখি, নাহলে এত এরকম লং অ্যাবসেন্ট হয় নাকি কেউ? ক্লাস যারা করবে লং অ্যাবসেন্ট হবে কেন? আচ্ছা এটা কে জানো? 89 Yes, sir. সূর্য মাঝি। Yes, sir. তোমার সাউন্ড এত কম হচ্ছে, শুনতেই পাওয়া যাচ্ছে না। 90 নিশান্ত। Yes, sir. ओके। 91 गुलशन। Present, sir. गुलशन पिछले दिन एब्सेंट क्यों? सर मिस हो गया था सर क्लास। ऐसा मत करो, नहीं माइक 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 वो मार्क्स तो बहुत कम हो जाएगा ना। ठीक है सर, नेक्स्ट टाइम 92 अभिरूप कविराज। হ্যাঁ স্যার আছি। अच्छा कविराज। 93 থেকে সব অ্যাবসেন্ট। 93 অর্নিক। আমি থাকবো। 94 অরিজিৎ। प्रेजेंट सर। আচ্ছা অরিজিৎ আজকে আসলো, আগের দিন অ্যাবসেন্ট কেন রে অরিজিৎ? স্যার অ্যাবসেন্ট ছিলাম না স্যার, এসেছিলাম আগের দিনও। হ্যাঁ লং অ্যাবসেন্ট না স্যার আগের দিনও এসেছিলাম আমি, আমার একটাও ক্লাস করে মিস বুঝি, হয়নি। আমাকে ডেকে ডেকে পাচ্ছি না তো কি করে বুঝবো এসছিস? এই যেমন এখন ডেকে ডেকে পাচ্ছি না, আমি তো মার্ক করছি অ্যাবসেন্ট। স্যার প্রেজেন্ট ছিলাম স্যার আগের দিনও। আগের দিন মেবি আপনার অ্যাটেন্ডেন্স হয়ে গেছিল, তারপরে মেবি। তাহলে তুমি জানাবে, আমি কি করে জানবো? তুমি তো জানাবে আমি এসছি, তোমাদের টাইম দেওয়া হচ্ছে তো, যে কে পরে এসছে বলো। আচ্ছা অরিজিৎ কি, অরিজিৎ পাইক তো? হ্যাঁ স্যার। আচ্ছা তোমাকে দিলাম। হ্যাঁ স্যার আমি একদিনও অ্যাবসেন্ট হয়নি, আমার একদিনও না। এরকম করবে না, মানে তুমি হলেও পরে আসলো আমাকে জানাবে। আচ্ছা 95 সৌভিক। প্রেজেন্ট স্যার। সৌভিকের আগের দিন অ্যাবসেন্ট দেখছি। স্যার প্রেজেন্ট ছিলাম। ওই অরিজিতের মতন স্যার দিয়েছিলাম, প্রেজেন্ট ছিলাম তো ওয়েল্ডিং ক্লাস।
অ্যাবসেন্ট মার্ক দেখাচ্ছে কেন? অ্যাবসেন্ট মার্ক দেখাচ্ছে কেন? এই যে এখন যারা যারা রেসপন্ড করছেন, আমি তো অ্যাবসেন্ট মার্ক করছি। আর 96 রাজদীপ কুন্ডু 96, এই যে আর রাজদীপ আসছে না, তুমি অ্যাবসেন্ট মার্কস করছি। এবার বলবে আমি ছিলাম, হবে কি করে? আচ্ছা 98 অভিরূপ সাহা, দেখো সব মার্ক হয়ে যাচ্ছে। নেক্সট দিন বলবে স্যার ছিলাম। 99 সৌর্য দত্ত, 99 ছিল আগে, আমার কাছে রেকর্ড স্যার রয়েছে। আছে আজকে হ্যাঁ ঠিক আছে। 100 সীতামা, স্যার শ্রীতমা ছিল কিন্তু এখনই লিভ করে দিল দেখলাম। সীতামা তো আগের দিনে অ্যাবসেন্ট, আজকেও আগের দিন অ্যাবসেন্ট ছিল, এখনই দেখলাম লিভ হয়ে গেল। শ্রীতমা ঘোষ হয়ে গেল। তাহলে ঢোকাও, আবার হ্যাঁ। ঢোকাতে হবে তো। হ্যাঁ হ্যাঁ স্যার বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, ওর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিছু। আচ্ছা 101 কি হিমানিশ, 101 আগের দিন তো ছিল, আজকে অ্যাবসেন্ট হয়ে গেল। 102 হিমাংশু রঞ্জন, প্রেজেন্ট স্যার, আছি স্যার। ওকে, আগের দিন অ্যাবসেন্ট। স্যার আমাদের এরিয়া ট্রান্সফরমার চলে গেছিল স্যার, সেই জন্য একদমই ইলেকট্রিসিটি ছিল না, তাই স্যার করতে পারিনি। আচ্ছা আচ্ছা, পরে কে এসছো? আর কেউ নেই মনে হচ্ছে। অনেক অ্যাবসেন্ট আজকে, অনেক অ্যাবসেন্ট। লং অ্যাবসেন্ট কিন্তু মার্কস ভ্যারি করবে অ্যাটেন্ডেন্স দিয়ে। স্যার শুভজিৎ মন্ডল 86। শুভজিৎ মন্ডল এসছে, রোল নাম্বার বলো শুভজিৎ। 86 স্যার। 86, আচ্ছা ঠিক আছে, এবার পড়াশোনা করা যাক। কতদূর হয়েছে দেখো না একটু, দেখো কতদূর আমরা আগের দিন করেছি, একটু বলো। স্যার আগের দিন আমরা হিট ডিস্ট্রিবিউশন এন্ড ওয়েল্ডিং করেছিলাম, ডিসি ওয়েল্ডিং এন্ড এসি ওয়েল্ডিং। হিট ডিস্ট্রিবিউশনটা করেছি। হ্যাঁ ওটাই লাস্ট করেছিলাম। ওই ডিসি ওয়েল্ডিং এ বলেছিলেন ম্যাক্সিমাম হিট উইল বি ডেভেলপড এট পজিটিভ পোল, যেটা 66.66 বা 67% ছিল। আর আর রেস্ট 33.3% হবে ওই নেগেটিভ পোলে, আর এসি তে তো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। এটাই লাস্ট করেছিলেন। আচ্ছা আচ্ছা, এরপরে কি চ্যাপ্টার আছে দেখো তো। স্যার এরপরে আছে ইনগ্রেডিয়েন্টস ইন কোটেড ইলেকট্রোডস এন্ড দেয়ার ফাংশনস, তারপরে আছে রিকোয়ার্ড ভোল্টেজ এন্ড কারেন্ট ডিউরিং ওয়েল্ডিং, অক্সি কাটিং আর সোল্ডারিং এন্ড ব্রেজিং লাস্টে। এই চারটে বাকি আছে ওয়েল্ডিং ক্লাসে। আচ্ছা ওয়েল্ডিং জয়েন্ট হয়েছে? ওয়েল্ডিং জয়েন্ট করিয়েছিলেন আগের দিন। হয়নি। ইন্সপেকশন টেস্টিং হয়নি। আচ্ছা ইলেকট্রোড বাকি আছে, ইলেকট্রোড দেখে নাও তাহলে। ইলেকট্রোড হ্যাঁ স্যার, ইনগ্রেডিয়েন্টস ইন কোটেড ইলেকট্রোডস এন্ড দেয়ার ফাংশন ওটা বাকি আছে। আচ্ছা ইলেকট্রোডটা বাকি আছে, হিট ডিস্ট্রিবিউশন হয়েছে। আচ্ছা এবারে এইটা করো, রিকোয়ার্ড ভোল্টেজ এন্ড কারেন্ট, এটা করো। তারপরে হ্যাঁ রিকোয়ার্ড ভোল্টেজ এন্ড কারেন্ট ডিউরিং ওয়েল্ডিং। ডিউরিং ওয়েল্ডিং এটা করো। আচ্ছা রিকোয়ার্ড ভোল্টেজ এন্ড কারেন্ট ডিউরিং ওয়েল্ডিং। আচ্ছা এবার ফার্স্ট আমরা ডিসি করব, ডিসি ফর ওই ডিসি ওয়েল্ডিং এন্ড ফর এসি ওয়েল্ডিং। নাম্বার 1 ফর ডিসি ওয়েল্ডিং লিখো, নাম্বার 1 ফর ডিসি ওয়েল্ডিং। आर्क वोल्टेज लिखो, आर्क वोल्टेज 17 to 35। ঠিক আছে, আর কারেন্ট 80 to 100 एम्पियर फॉर जनरल पर्पस।
80 to 100 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা, হিউম্যান বডি উইল নট ফিল উইদিন দিস রেঞ্জ অফ ভোল্টেজ, দ্যাট ইজ 17 to 35, এই রেঞ্জে আমরা ফিল করব না, কিন্তু এর বেশি হলেই আমরা ফিল করব, ঠিক আছে। তার মানে ডিসিতে আমরা কোনো কারেন্টের শক পাবো না, উইল নট ফিল এনি শক। আচ্ছা, এবারে ফর এসি ওয়েল্ডিং দেখো, ফর এসি ওয়েল্ডিং আর্ক ভোল্টেজ হচ্ছে 50 to 90 ভোল্টে, 50 to 90, তার মানে এটা 40 থেকে বেশি আছে, তার মানে আমরা ফিল করব, ঠিক আছে। তাহলে এবারে এসি ওয়েল্ডিং এ আমরা শক পাবো, সেই জন্য আমাদের প্রিকশন নিতে হবে, উই হ্যাভ টু টেক প্রিকশন। আচ্ছা, তাহলে এসি ওয়েল্ডিং এর ক্ষেত্রে তাহলে এটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, আমাদের শক পাবো, তাহলে আমাদের প্রিকশন নিতে হবে, ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এসি ওয়েল্ডিং এর অ্যাডভান্টেজ, এসি ওয়েল্ডিং এর অ্যাডভান্টেজ আছে বা ডিসঅ্যাডভান্টেজ আছে। এখন আমরা আর কারেন্টটা তো একই, এসি ওয়েল্ডিং এর কারেন্ট ওই ডিসির মতনই 80 to 100 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ অফ এসি ওয়েল্ডিং অ্যান্ড অ্যাডভান্টেজ অফ ডিসি ওয়েল্ডিং, এটা জানতে হবে। আমরা পড়াশোনা করে যেগুলো শিখবো তার মধ্যে থেকে এবার আমাদের বলে দিতে হবে, ঠিক আছে। তো এখন আমরা যা জেনে গেছি, কি আসলো অভিরূপ, এখন আমরা যা জেনেছি, তো we can easily state that the advantage of AC in what sense, तो डिसएडवांटेज तो है, डिसएडवांटेज क्यों, वो जो वोल्टेज है तो that range will feel that shock within that range, that is the disadvantage। एडवांटेज भी है, तो लिखो एडवांटेज, एडवांटेज ऑफ एसी वेल्डिंग क्या, तो कॉस्ट ऑफ इलेक्ट्रिसिटी इज लेस देन डीसी, एसी ক্ষেত্রে কস্ট অফ ইলেকট্রিসিটি কম, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আচ্ছা, আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে নাম্বার 2 অ্যাডভান্টেজ, নাম্বার 2 অ্যাডভান্টেজ হচ্ছে ওয়েল্ডিং মেশিন, ওয়েল্ডিং মেশিন যেটা কিনা দ্যাট মেশিন হুইচ উইল সাপ্লাই দ্য রিকোয়ার্ড ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, ঠিক আছে, যে মেশিন থেকে আমরা রিকোয়ার্ড ভোল্টেজ অ্যান্ড কারেন্ট পাবো ফর ওয়েল্ডিং। তো আমাদের এই ভোল্টেজ রেঞ্জটা আমরা জেনে গেলাম, উই নো দ্য রেঞ্জ অফ ভোল্টেজ ফর এসি অ্যান্ড ডিসি, ঠিক আছে। এখন available electricity in maximum case, rare case কত বাদ দাও, maximum case it will be, there will be AC, ঠিক আছে, বেশিরভাগ সব ক্ষেত্রেই আমাদের এসি কারেন্ট, ইলেকট্রিসিটি এসি, ডিসি খুব রেয়ার জায়গায়, ডিসি কোথাও নেই, কেন, কস্ট বেশি। আচ্ছা, তো এইবারে ওয়েল্ডিং মেশিন, তাহলে ইনপুট হবে এসি, ইনপুট এসি হবে অল্টারনেট কারেন্ট ইনপুট। এখন ইনপুটে অল্টারনেটিভ কারেন্টের যদি ডোমেস্টিক হয়, তাহলে ইফ ইট ইজ ডোমেস্টিক দেন দ্য ভোল্টেজ উইল বি অ্যাবাউট 220 ভোল্টেজ, উই নো 220 ভোল্টেজ থাকবে যদি ডোমেস্টিক হয়। আর যদি ইন্ডাস্ট্রিয়াল হয়, ইন্ডাস্ট্রিয়াল ভোল্টেজ কত, 440 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ফর ইন্ডাস্ট্রি পারপাস। তো এখন আমাদের দরকার ফর এসি কত চাই, 50 to 90, তাহলে উই হ্যাভ টু ড্রপ ফ্রম 220 or 440 to 50 to 90, ওকে, অ্যান্ড দ্যাটস অল, আর কিছু তোমায় করতে হবে না, ঠিক আছে। এবার দিয়ে আমি অনলি ভোল্টেজ ড্রপ করলেই আমি, ঠিক আছে। বাট ইন ডিসি, ডিসি কি করতে হবে, আমাকে তো ভোল্টেজ
ডাউন তো করতেই হবে, লো ভোল্টেজ তো করতেই হবে, সেই সঙ্গে আমাকে কনভার্ট করতে হবে। তার কনভার্টের জন্য আবার আমার অ্যারেঞ্জমেন্ট চাই। তার জন্য আমার মেশিনের কস্ট বেড়ে যাবে, টাইম কস্ট বেড়ে যাবে, মানে ওয়েল্ডিং মেশিনের দাম বাড়বে। ডিসি ওয়েল্ডিং এর ক্ষেত্রে ওয়েল্ডিং এর মেশিনের দাম বেশি, বাট এসি ওয়েল্ডিং মেশিনের দাম কম। এটা হয়ে গেল এসি মেশিনের অ্যাডভান্টেজ। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল কি হ্যাঁ ওয়েল্ডিং স্যার। মেশিনের দাম কম কেন, এসি ওয়েল্ডিং মেশিনের দাম কম কেন বোঝা গেল? হ্যাঁ স্যার। আরে এত আস্তে কেন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার শুনিস, আমার তো ফুল যাচ্ছে তাই, ঠিক আছে, ওকে, এই পর্যন্ত হলো। এবার আমরা চলে যাব ইলেকট্রোডে। আচ্ছা, এটা তো হলো আমরা যেটা বললাম এসির থেকে অ্যাডভান্টেজ বললাম, ঠিক আছে। এবারে ডিসির অ্যাডভান্টেজ। ডিসির অ্যাডভান্টেজ কি হবে? ডিসির অ্যাডভান্টেজ নাম্বার 1 কি, আমরা শক পাবো না, উইল নট ফিল দ্যাট শক ডিউরিং ওয়েল্ডিং। প্রিকশনের টাকাটা বেশি হয়েছে, মানে শক থেকে বাঁচতে যে ইনস্ট্রুমেন্ট গুলো পড়তে হতো ওইগুলোর টাকাটা বেশি হবে। ডিসি ওয়েল্ডিং এর খেলতে হ্যাঁ, এসি ওয়েল্ডিং তাহলে কস্ট বেড়ে গেল তো, এসি ওয়েল্ডিং কস্ট কমে গেল তো। হ্যাঁ হ্যাঁ এসি ওয়েল্ডিং কস্ট কমে গেল কারণ শুধু ভোল্টেজ ডাউন করলেই হচ্ছে, আর তোমার কনভার্ট করতে হচ্ছে না। হ্যাঁ ডিসি ওয়েল্ডিং, কিন্তু ডিসি ওয়েল্ডিং এ তোমাকে ডাউন করতে হবে, এট দ্য সেম টাইম কনভার্টও করতে হবে, মানে এসি থেকে ডিসি করতে হবে, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো ওই জন্য তার জন্য যে অ্যারেঞ্জমেন্ট লাগবে সেই অ্যারেঞ্জমেন্টের দাম কস্ট তো দিতেই হবে। তো ওটা তো গেল। এবার ডিসি অ্যাডভান্টেজ কি? ডিসি অ্যাডভান্টেজ নাম্বার 1 যে উইল নট ফিল দ্য শক ডিউরিং দ্য ফর দ্য আর্ক ভোল্টেজ। আর্ক ভোল্টেজ 70 to 35 আছে বলে আমরা ফিল করব না, 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর কি অ্যাডভান্টেজ বলছি with respect to AC advantage, আমরা কি করছি, হিট ডিস্ট্রিবিউশন ইজ পসিবল, ঠিক আছে। কারণ এসি তে তো হিট ডিস্ট্রিবিউশন ইকুয়াল, এখানে পসিবল নয়, এটা ডিসঅ্যাডভান্টেজ চলে গেল এসিতে। এসি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হিট ডিস্ট্রিবিউশন নট পসিবল, কিন্তু ডিসিতে পসিবল। কোন ওই যে 66 ওদিকে 33 এই ডিস্ট্রিবিউট করা যাচ্ছে, ঠিক আছে। এটা হয়ে গেল অ্যাডভান্টেজ, ডিসির অ্যাডভান্টেজ। আবার ডিসি ডিসঅ্যাডভান্টেজও হলো, জানা হয়ে গেল। তো এইগুলো এবার আমরা ভাইবার সময় খুব জোর দিই, খুব ভালোভাবে খেয়াল করবে যেটা কি হচ্ছে, ঠিক আছে। অ্যাডভান্টেজ অফ এসি অ্যান্ড ডিসি, বলো বোঝা গেছে কি অ্যাডভান্টেজ অফ এসি অ্যান্ড ডিসি? ইয়েস স্যার। Yes, sir. নেক্সট হচ্ছে ইলেকট্রোড, চলে যাবো ইলেকট্রোড। স্যার স্যার বলো। হ্যাঁ বলছি স্যার, আপনি যেগুলো লিখাচ্ছেন এগুলোর থেকেই তো ভাইভাতে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। একদম এইগুলো থেকে, এর বাইরে কিচ্ছু হবে না। স্যার তাহলে ঠিক আছে। অনেক, এর বাইরে তো কোনো প্রশ্নই নেই। আচ্ছা, এবারে ইলেকট্রোড লেখো। ইলেকট্রোডের প্রথমে ক্লাসিফিকেশন অফ ইলেকট্রোড। আচ্ছা, it can be classified by 2. Number 1, non-consumable electrode, and number 2, consumable electrode. Hello? Number 1, non-consumable electrode. Now, non-consumable electrode গুলোর মধ্যে কি মেটেরিয়াল আছে non-consumable? Write down the material for non-consumable electrode material. That is carbon, graphite, tungsten. They are non-consumable electrode. The material are the non-consumable.
and you know the melting point of graphite, জানো তো লেখানো আছে melting point of graphite? কি হলো, নেই? নোট দিইনি? দেখে বলো তাড়াতাড়ি। Sir, around 3500. अराउंड बोलले হবে না, जानते यू हैव टू नो, अंदाज से कभी नहीं होता है, कोई अराउंड का बात नहीं है। ठीक है, राइट डाउन। कार्बन ग्रेफाइट तो सेम है, तो उसका मेल्टिंग पॉइंट राइट डाउन 3600 डिग्री सेल्सियस। 3600 सुन लिया तो? Yes, sir. 3600 एंड टंगस्टन का 3300। टंगस्टन का 3300। Okay. Now consumable electrode. This consumable electrode can also be classified by two. One is bare electrode or uncoated electrode. Bare means uncoated, there is no coating. And number two, coated electrode. Okay. Now this coated electrode, again it can be classified by three. What are they? Number one, lightly coated, write down. Number one, lightly coated. Number two, medium coated. Number three, heavily coated. Clear? Now medium coated, generally we are using medium coated. Generally you are using medium coated electrode. Okay. Now what are the ingredients in this coating? The coated electrode, coating में कौन-कौन ingredient है? And what will be their function? Okay, write down. Coated electrode, ingredients in coated electrode and their functions. Write down. Number one, slag forming ingredient. Slag forming ingredient. That means हमको स्लैग चाहिए, इसलिए वो स्लैग फॉर्मिंग इंग्रेडिएंट वहां पे है। तो कौन कौन मटेरियल से स्लैग होता है? राइट डाउन। नंबर वन, सिलिकेट ऑफ पोटेशियम, सोडियम, मैग्नीशियम। पोटेशियम, सोडियम, मैग्नीशियम का सिलिकेट। नंबर टू, आयरन ऑक्साइड। Number three, China clay. Number four, mica. तो ये होता है क्या? ये स्लैग फॉर्मिंग इंग्रेडिएंट। तो ये देने से क्या होता है? वो स्लैग वहाँ पे फॉर्म होता है, स्लैग बनता है ये मटेरियल से। तो स्लैग के पर्पस क्या है? यू हैव टू नो why they are using. That means what is their function? Write down. Function of this slag forming ingredient. To protect the weld pool,
to protect the whirlpool from atmospheric contamination. From atmospheric contamination after welding. वेल्डिंग के बाद जो ओपन होता है तो वो एटमॉस्फेरिक कंटामिनेशन हो जाता है, तो वो रोकने के लिए क्या चाहिए, वो स्लैग चाहिए. तो व्हाट इज एटमॉस्फेरिक कंटामिनेशन, यू शुड नो. राइट डाउन atmospheric contamination for welding. Atmospheric contamination for welding. Metal, when it is heated in presence of air, it has a tendency to be oxidized. It has a tendency to be oxidized, taking oxygen from air. Taking oxygen from air, full stop. Sir, could you repeat? When we heat any metal in presence of air, it has a tendency to be oxidized, taking oxygen from air. মানে এয়ারে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন নিয়ে সে অক্সাইড হবে যদি এয়ারে আমি হিট করি. এটা যে এটা তো আমরা জানি, উই নো দিস ফেনোমেনা. নাও দিস অক্সাইডস আর হার্ড অ্যান্ড brittle, and we don't want this, that means these oxides during welding. তো ওয়েল্ডিং এর যদি অক্সাইড হয় তাহলে ওয়েল্ডিংটা সেটা তো ব্রিটল হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, ব্রিটল হয়ে যাবে. দ্যাট মিনস its strength will be less. Hard and brittle means its strengthless. Strength will be less. So we don't want brittle weld, but we want ductile weld. Write down. We want ductile weld. ঠিক আছে. সো তাহলে কি হবে, যদি আমি হিট করি হবে, এবারে যে স্ল্যাগ কি করবে, স্ল্যাগ যখন হবে, স্ল্যাগ উইল ফর্ম ওভার দ্য ওয়েলপুল, ওভার দ্য ওয়েলপুল, slag will form over the whirlpool and it will protect the whirlpool. Whirlpool মানে welded material, যেটা সেটাকে বলছে whirlpool. It will protect the whirlpool from contamination, air contamination, atmospheric contamination. Clear? তার মানে কি হলো, যে স্ল্যাগটা যখন জমছে আমার ওয়েলপুলের উপরে জমছে, এবার উপরে জমে থাকতে কোনো ডাইরেক্ট তো হিট হয়ে থাকছে, প্রচন্ড হিট হয়ে থাকতো, তো মোল্টেন অবস্থায় ছিল. তো যেহেতু উপরে কোটিং, উপরে স্ল্যাগ হয়ে আছে, এবারে ওয়েল্ড মেটেরিয়াল মানে ওয়েলপুলটা আমার ডাইরেক্ট এয়ারের সঙ্গে কন্ট্যাক্ট আসছে না, এবং ইট উইল বি প্রোটেক্টেড. Thus it will be protected from atmospheric contamination. বোঝা গেছে কি? Yes, sir. How it is protected from air contamination, বোঝা গেছে? কিছুই নেই, জাস্ট এটা কোটিং পড়ে আছে আমার, তো এয়ারের সঙ্গে কন্ট্যাক্ট থাকছে না, কন্ট্যাক্টলেস হয়ে যাচ্ছে, ব্যাস প্রোটেক্ট করতে ব্যাস, আর কিছু না. আচ্ছা, এটা নাম্বার 1. এবার নাম্বার 2, it will protect the whirlpool. It will protect the whirlpool from rapid cooling. Okay, it will protect মানে will, that means slag. Slag will protect the whirlpool from rapid cooling. Rapid cooling means जल्दी ठंडा, जल्दी ठंडा होना. तो जल्दी ठंडा होने से क्या फायदा और डिसएडवांटेज क्या होता है? हमको नहीं चाहिए जल्दी कूलिंग, रैपिड कूलिंग हमको नहीं चाहिए. क्यों? रैपिड कूलिंग से क्या होता है, वो स्ट्रेंथ लेस हो जाता है. क्यों? क्योंकि वो हार्ड हो जाता है. वो हार्ड हो जाता है. एट द सेम टाइम when any metal will become hard, then and there it will be brittle.
ओके, तो ब्रिटल होने से क्या उसका स्ट्रेंथ लेस हो जाता है, तो इसलिए हमको रैपिड कूलिंग नहीं चाहिए। तो वो रैपिड कूलिंग से हमको वो जो ऑयल पूल को वो बचा देता है, ठीक है, इट विल प्रोटेक्ट। कैसे? क्योंकि वो ऊपर तो सिंस द ऑयल स्लैग इज फॉर्मिंग ओवर द ऑयल पूल, okay, so direct contact with atmosphere only with the slag, not oil pool, okay, and thus उसका अंदर जो ऑयल पूल है तो वो जल्दी ठंडा होता नहीं, वो धीरे धीरे ठंडा होता है, स्लो कूलिंग। हमको चाहिए स्लो कूलिंग। स्लो कूलिंग से स्ट्रेंथ ठीक रहता है, ठीक है, बट वो जल्दी ठंडा होने से रैपिड कूलिंग से क्या होता है, वो हार्ड हो जाता है, अनब्रिटल हो जाता है। तो कभी कभी हमारा क्वेश्चन ऐसा होता है, हमको मेटल को हम हार्ड करना चाहता हूँ, हमको क्या करना चाहिए? तो यही एक उपाय है, ये एक तरीका है। क्या तरीका है? वो उसको रैपिड कूलिंग। हाँ, उसको पहले हीट करो, एकदम रेड डॉट तक हीट करो, उसके बाद वो जल्दी ठंडा करो। कैसे? वो वाटर से करो, वो ब्राइन से करो और ऑयल से करो, जो भी हो, जल्दी करना चाहिए। तो जल्दी करने से वो ठंडा वो हार्ड हो जाएगा, और हार्ड होने से ब्रिटल हो जाएगा, ठीक है। तो अगर हार्ड हो जाएगा तो वो उसका स्ट्रेंथ थोड़ा सा कम हो जाता है, सही, बट देयर मस्ट बी सम कॉम्प्रोमाइज। हमको तो हार्ड तो चाहिए, ठीक है, देन वी हैव टू कॉम्प्रोमाइज विथ सम स्ट्रेंथ थोड़ा सा लेस होता है। ठीक है, क्लियर? यस सर। कंटामिनेशन एंड रैपिड कूलिंग, इसके बारे में पूछा जाता है, यस सर। पूछा जाएगा, वो अभी वाइवा में पूछा जाएगा, बहुत इंपॉर्टेंट क्वेश्चन है वो। एटमॉस्फेयर, व्हाट इज वो एटमॉस्फेरिक कंटामिनेशन एंड रैपिड कूलिंग। ओके, तो स्लैग का बात हो गया। अभी सेकंड पॉइंट मतलब इंग्रेडिएंट, सेकंड इंग्रेडिएंट, राइट डाउन। नंबर 2, गैस शील्डिंग इंग्रेडिएंट। गैस शील्डिंग इंग्रेडिएंट, तो गैस शील्डिंग मतलब क्या है? तो वहाँ पे ऐसा मटेरियल वहाँ पे देना चाहिए ताकि उससे गैस बन जाए, दैट मटेरियल विल प्रोड्यूस गैस, ठीक है। तो गैस क्या फायदा क्या है? तो गैस विल फॉर्म ओवर द ऑयल पूल एंड इट विल बी सेपरेटेड फ्रॉम एयर। एयर को घुसने नहीं देता है, तो ऑयल पूल विल बी प्रोटेक्टेड फ्रॉम एटमॉस्फेरिक कंटामिनेशन। ठीक है। हाउ गैस शील्डिंग इंग्रेडिएंट प्रोटेक्ट द ऑयल पूल, कैसे प्रोटेक्ट करता है ऑयल पूल को गैस शील्डिंग इंग्रेडिएंट? इज इट क्लियर? बोलो। यस सर। गुड, वेरी गुड, very easy, but you have to know. স্যার আরেকবার এক্সপ্লেইন করে দেবেন এটা, গ্যাস শিল্ডিং ইনগ্রেডিয়েন্ট কি করে? একটা গ্যাস ফর্ম করছে, ফলে কন্টিনিউয়াস গ্যাস ফর্ম করছে, তার মানে ওখানে এয়ার ঢুকতে দিচ্ছে না, এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। ঠিক আছে স্যার। ইলেকট্রোডের মধ্যে এমন একটা মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়াল গুলো দিলে একবার সাঁই করে একবার ভর্তি করে গ্যাস ভর্তি, এবং ওই টাইমের মধ্যে কোনো এয়ার ওর মধ্যে ঢুকতে দিচ্ছে না। এয়ার মধ্যে এন্ট্রি দিতে পারলেই তো অক্সাইড হয়ে গেল, ব্যাস, সাড়ে সম্পূর্ণ হয়ে গেল। এটা আমরা একদমই চাই না। ওই জন্য আমরা পারপাসলি এমন মেটেরিয়াল দেবো যাতে ওই সমস্ত বিভিন্ন টাইপের গ্যাস হয়। কিন্তু এই গ্যাস আবার পয়জনাস, এই যে ডিফারেন্ট টাইপ অফ গ্যাসের মিক্সচার হচ্ছে পয়জনাস, আমাদের হেলথের পক্ষে খুব খারাপ। সেখানে আমরা পড়বো যখন ওই সেফটি জায়গা আমরা ক্লিয়ার করবো, এখন না। আচ্ছা, এইবারে কি হচ্ছে, কি মেটেরিয়াল, হোয়াট আর দ্য মেটেরিয়াল for the formation of gas? Write down. Number 1, cellulose.
Number 1, cellulose. Number 2, wood dust. Wood dust, কাঠের গুঁড়া, wood dust. Number 3, starch. Starch. Number 4, calcium carbonate, CaCO3. তো এগুলো যদি জ্বালাই তাহলে একটা গ্যাস তৈরি হবে, সেই গ্যাস হলে আমার সেই গ্যাসটা উইল অ্যাক্ট অ্যাজ এ শিল্ড। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল গ্যাস শিল্ডিং। এবারে নাম্বার 3 লেখো, ইনগ্রেডিয়েন্ট নাম্বার 3, ডিঅক্সিডাইজিং এলিমেন্ট। ঠিক আছে, আমরা তো দুটো প্রোটেকশন দিলাম, একটা হচ্ছে স্ল্যাগ দিলাম আর একটা দিলাম গ্যাস শিল্ডিং এলিমেন্ট দিলাম। তা সত্ত্বেও যদি কখনো ওর ভেতরে ঢুকে যায়, বাই চান্স অক্সিজেন এয়ার ঢুকে যায়, তাহলে এই যে ডিঅক্সিডাইজিং এলিমেন্ট দেবো সেটা আবার সেই অক্সিজেনকে ও নিয়ে অক্সাইড তৈরি করবে, আর ওয়েল পুল মেটেরিয়ালের কেউ অক্সাইড হতে দেবে না। তাহলে কি কি মেটেরিয়াল, which are the material for deoxidizing element? Write down. Number 1, ferromanganese, ferrosilicon, aluminium. These are the deoxidizing element. Clear? Now number 4, fourth স্যার ingredient. ফেরোম্যাঙ্গানিজ এন্ড ফেরোসিলিকন এই দুটোই বললেন তো? হ্যাঁ হ্যাঁ, তারপরে অ্যালুমিনিয়াম বলেছি, অ্যালুমিনিয়াম বলেছি, ম্যাঙ্গানিজও আছে, ম্যাঙ্গানিজও দিয়েছি, ফেরোম্যাঙ্গানিজ দিচ্ছি, আরো খুব তাড়াতাড়ি ওটাকে অক্সাইড হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে নাম্বার 4, आर्क स्टेबलाइजिंग इंग्रेडिएंट। ठीक है, वो जो आर्क होता है, आर्क को स्टेबलाइज मतलब মাঝে মাঝে জোরে আর্ক হচ্ছে, মাঝে মাঝে আস্তে আর্ক হচ্ছে, তো সেটা চলবে না, আমাদের রেগুলার চাই, স্টেবিলাইজ করতে হবে। যেমন ভোল্টেজ আপ ডাউন হলে আমাদের মেশিন খারাপ হয়ে যাবে, কাজ পারপাস হবে না। এখানেও যদি আর্ক আপ ডাউন করে তাহলে আমার ওয়েল্ডিং খারাপ হয়ে যাবে। স্টেবিলিটি করতে গেলে তাহলে কি কি মেটেরিয়াল লাগবে? রাইট ডাউন ফর স্টেবিলিটি অফ আর্ক স্টেবিলাইজিং ইনগ্রেডিয়েন্ট। রাইট ডাউন। নাম্বার 1, ক্যালসিয়াম কার্বনেট। আবার ক্যালসিয়াম কার্বনেটে দুটো কাজ করে, ক্যালসিয়াম কার্বনেট। পটাশিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম সিলিকেট। ঠিক আছে, যেটা স্ল্যাগ বানায়, যেটা স্ল্যাগ তৈরি করে, আবার আর্ককেও এরা স্টেবিলাইজ করে, আর্ক স্টেবিলাইজিং ইনগ্রেডিয়েন্ট। আচ্ছা, এবার নাম্বার 5 লেখো, অ্যালয়িং এলিমেন্ট। অ্যালয়িং এলিমেন্ট কি কি অ্যালয়িং এলিমেন্ট ওখানে দেওয়া হয় যাতে অ্যালয় তৈরি হয়। এই অ্যালয় তৈরি করা পাবে ওই ওয়েল পুলের যে মেটেরিয়াল, যে আয়রন, সে অ্যালয় তৈরি করে। অ্যালয়িং এলিমেন্ট আমরা জানি ম্যাগনেসিয়াম, মলিবডেনাম, টাংস্টেন, এই সমস্ত দিলে আমরা, ম্যাঙ্গানিজ, এগুলো দিলে কি হচ্ছে, ওরা অ্যালয় তৈরি করে। ঠিক আছে, কেন দেওয়া হয়? রাইট ডাউন। Why they are added alloying element? Write down. They are added to impart suitable properties and strength. আচ্ছা, এবারে লেখো, now write down number 6, iron powder. Number 6, iron powder. तो आयरन पाउडर का पर्पस क्या है? राइट डाउन। नंबर 1, टू इंक्रीज मेटल डिपोजिशन रेट। मेटल कैसे डिपोजिट होता है, कहाँ से मेटल डिपोजिट होता है? वो जो इलेक्ट्रोड है ना, इलेक्ट्रोड के अंदर में एक मेटल है, मतलब वो मेटल के चार पास इलेक्ट्रोड का, मेटल का चार पास जो है वो कोटिंग है, मेटल के चार पास। वो मेटल का नाम है कोर वायर।
you may write down core wire, C-O-R-E, core wire. Now this metal should be the same as parent metal, that is the metal which is to be joined. तो जो मटेरियल को जॉइन होता है उसका जो मटेरियल, वो मटेरियल और कोर वायर का मटेरियल सेम होना चाहिए। तो ये भी एक पॉइंट है, वाइटल पॉइंट है। अगर डिफरेंट हो जाए तो वो वेल्डिंग होगा ही नहीं, ठीक है। तो ये भी पूछा जाता है व्हाई दे शुड बी सेम, और व्हाट विल बी द, आई वांट टू join MS. You know MS? What is MS? Do you know what is MS? Mild steel. I want to join mild steel MS. What type of material should be required in core wire? Core wire में कौन सा material होना चाहिए? Simply same material, that is mild steel. अगर स्टेनलेस स्टील हो तो स्टेनलेस स्टील चाहिए, ठीक है। अगर एल्यूमिनियम हो तो उसमें एल्यूमिनियम भी चाहिए, ऐसे ही। तो आयरन पाउडर का वन फंक्शन दैट इज टू इंक्रीज मेटल डिपोजिशन रेट। मेटल डिपोजिशन रेट को बढ़ाने के लिए आयरन पाउडर चाहिए। आयरन पाउडर का और भी एक फंक्शन है, नंबर 2, टू इंक्रीज आर्क स्पीड। टू इंक्रीज आर्क स्पीड, आर्क स्पीड को बढ़ाने के लिए वो आयरन पाउडर चाहिए, ठीक है। ये 6 पॉइंट लिख लिया। तो यू हैव टू रिमेम्बर, हमेशा ही पूछा जाता है इसके बारे में, ठीक है। दे आर वेरी इंपॉर्टेंट। एनी क्वेश्चन रिगार्डिंग द इंग्रेडिएंट्स? कोई क्वेश्चन है? क्वेश्चन नहीं है तो तब दैट मींस इज इट क्लियर? यस सर। ओके, अच्छा नेक्स्ट पॉइंट की আছে बोलो। हाँ, नेक्स्ट पॉइंट ऐसे होना चाहिए, वेल्डेड जॉइंट, ठीक है। बिफोर वेल्डेड जॉइंट you have to know the apparatus required for MMA welding. Write down. MMA welding means manual metal arc welding. Okay. Why it is required? Why it is important? Because in our lab, तो उसमें जो जॉब करना है वो जॉब तो वो MMA वेल्डिंग के लिए, मतलब कंप्लीटली मैनुअल मेटल आर्क मैनुअली। तो वेल्डिंग में भी टोटली मैनुअली और टोटली ऑटोमेटिकली और सेमी ऑटोमेटिकली, ठीक है। तो इसलिए मैनुअल मेटल आर्ट के लिए कौन कौन apparatus चाहिए उनको जानना जरूरी है। राइट डाउन नंबर 1, राइट डाउन नंबर 1, वेल्डिंग मशीन। नंबर 1 वेल्डिंग मशीन। वेल्डिंग मशीन का फंक्शन क्या है? वेल्डिंग मशीन का फंक्शन হচ্ছে to supply the required voltage and current during welding. To supply the required voltage and current during welding, यही है वेल्डिंग मशीन का काम, ठीक है। अगर डीसी हो तो यू नो कौन सा वोल्ट चाहिए, कौन सा एम्पियर चाहिए। अगर एसी वेल्डिंग चाहिए तो क्या कौन सा चाहिए, ठीक है। तो वेल्डिंग मशीन का यही काम है। अच्छा, नाउ राइट डाउन नंबर 2, apparatus नंबर 2, केबल चाहिए। नंबर 3, क्लैंप, सी क्लैंप चाहिए। नेक्स्ट नंबर, वेल्डिंग टेबल चाहिए, ओके। नेक्स्ट, इलेक्ट्रोड होल्डर।
इलेक्ट्रोड होल्डर के बाद देखो इलेक्ट्रोड, इलेक्ट्रोड होल्डर के बाद इलेक्ट्रोड, ठीक है। तो यही apparatus चाहिए ड्यूरिंग वेल्डिंग। साथ ही साथ वो भी जरूरी है, प्रोटेक्शन के लिए जरूरी है, तो इसके साथ वो जोड़ जाता है, ठीक है, वो इक्विपमेंट के साथ। डाउन कौन सा चाहिए। नेक्स्ट नंबर, तो हेलमेट चाहिए, ठीक है, हेलमेट चाहिए और सेफ्टी गॉगल्स चाहिए फॉर वेल्डिंग, माइंड इट, फॉर वेल्डिंग। हैंड स्क्रीन चाहिए। क्यों चाहिए ये सारे क्यों चाहिए? टू प्रोटेक्ट योर हेड और आईज और फेस, हेड, आईज और फेस, इसके लिए हेलमेट चाहिए, सेफ्टी गॉगल्स चाहिए कभी कभी, और हैंड स्क्रीन भी चाहिए, ठीक है। नाउ योर हैंड, इफ हैंड, हाथ के लिए क्या चाहिए, हैंड के लिए क्या चाहिए, वो हैंड ग्लव्स चाहिए हैंड प्रोटेक्ट के लिए, ठीक है। और एप्रॉन चाहिए, क्लोथ्स को वो प्रोटेक्ट के लिए, कपड़ा वो अगर वो फुल्की से वो डैमेज हो जाता है, ठीक है, वो शर्ट, पैंट। और स्लीप भी चाहिए, स्लीप टू प्रोटेक्ट योर शर्ट, स्लीप, ठीक है। और पैर के लिए क्या चाहिए, कवर्ड शू, ये सब जरूरी है वेल्डिंग के लिए। एक के बिना वो वेल्डिंग नहीं होगा। अच्छा, नेक्स्ट क्या चाहिए, चिपिंग हैमर। वेल्डिंग के बाद, वेल्डिंग होने के बाद, वेल्डिंग हो गया तो वेल्डिंग होने के बाद क्या, वेल्डिंग के ऊपर क्या जम जाता है बताओ, अभी तो क्लियर है, अभी तो बोल दिया। फ्लैग। यस, स्लैग। तो स्लैग तो वो तो नॉन मेटेरियल, वो तो नॉन मेटल है, बट इट विल बी फॉर्म ओवर द ऑयल पूल, तो यू हैव टू रिमूव दैट स्लैग। तो इसके लिए कैसे उसको रिमूव करना है, वो चिपिंग हैमर से, चिपिंग हैमर से, वो स्पेशल टाइप ऑफ हैमर दैट इज कॉल्ड चिपिंग हैमर, ठीक है। एंड ऑल्सो अनदर, राइट डाउन, वायर ब्रुश, वायर ब्रुश, ठीक है। तो उसके लिए क्या चाहिए, वो चिपिंग हैमर, वो चिप वो साफ करना चाहिए, चिपिंग हैमर से तो हो गया, बस साफ करना चाहिए, साफ करने के लिए क्या, वायर ब्रश चाहिए, बस यही, ठीक है। कितना नंबर हो गया बताओ? স্যার এটা 9 নাম্বার হলো ওয়্যার ব্রাশটা, ওয়্যার ব্রাশটা। 9 নম্বর, ঠিক আছে, বেশ, 9 নম্বর। এইবার কি হচ্ছে, এই এই যে ওয়েল্ডিং হলো, এর একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে। You have to draw the circuit diagram, ঠিক আছে। তো সার্কিট ডায়াগ্রামটা তাড়াতাড়ি ড্র করে নাও, ড্র করে নিয়ে তবে এটা আজকের মতন আমরা কমপ্লিট করে দেবো। নেক্সট দিন আবার নেক্সট চ্যাপ্টার চলে যাব। দাঁড়াও আমি কনভার্ট করে দিচ্ছি, প্রেজেন্ট স্ক্রিন করে দিচ্ছি। স্যার আপনি ডায়াগ্রামটা গ্রুপে পাঠিয়ে দেবেন, আমরা দেখে ড্র করে নেব। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিই। হ্যাঁ আপনি দেখিয়ে দিন এখন। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলে তোমরা এখন স্ক্যান করে নেবে, ছবি তুলে নেবে। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ড্র করা আছে আমার কাছে, এই দেখো। স্যার একটু ক্যামেরাটা উঠাতে পারবেন? কভার করেনি, একটু স্যার একটু উপরে একটু উঠিয়ে দিন। দাঁড়াও।
হ্যাঁ স্যার, এটা ঠিক আছে। এই তো। নাও এবার ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, নিয়ে নিয়েছি। আচ্ছা, তো এইখানে দেখো, ফার্স্ট দেখো ওয়েল্ডিং মেশিন। ঠিক আছে, ওয়েল্ডিং মেশিন দেখো, নাম্বার 1, এই যে ওয়েল্ডিং মেশিন, ওয়েল্ডিং মেশিন। এবারে এখানে ইনপুট হচ্ছে, কারেন্ট দিতে হবে। ডোমেস্টিক যদি হয় তাহলে 220 ভোল্টেজ, আর ইন্ডাস্ট্রিয়াল যদি হয় 440 ভোল্টেজ, এখানে দিয়ে দিলাম। এটা ইনপুট। এবার আউটপুটে যা হবার, আউটপুটে কি হতে হবে আমরা জানি, সেইটাই। যদি ডিসি হয় একরকম হবে, এসি হলে আর একরকম হবে। ঠিক আছে, এবার ওয়েল্ডিং মেশিনের সঙ্গে এইটা হচ্ছে আমার টেবিল। ঠিক আছে, এটা হচ্ছে টেবিল। ঠিক আছে, এবার ওয়েল্ডিং টেবিল এটা হচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লো, গ্রাউন্ড, যেন গ্রাউন্ড দেখানো হয়েছে। আচ্ছা, এই ওয়েল্ডিং টেবিল আর এটা হচ্ছে কেবল। কেবল দিয়ে আমি ওয়েল্ডিং টেবিলের সঙ্গে জয়েন করছি থ্রু সি ক্ল্যাম্প। এটা হচ্ছে সি ক্ল্যাম্প, তোমরা লিখে নাও, এটা আমার লেখার জায়গা নেই বলে লিখে নিই। এটা হচ্ছে সি ক্ল্যাম্প, এখানে অ্যারো দিয়ে লিখে নাও, এটা সি ক্ল্যাম্প। ঠিক আছে, তাহলে কেবল থেকে কেবল দিয়ে সি ক্ল্যাম্প দিয়ে আমি এটা জয়েন করলাম। এটা ওয়ান সাইড হলো। ঠিক আছে, এবার টেবিলের উপরে আমার কি আছে দেখো, অন দ্য টেবিল হচ্ছে প্যারেন্ট মেটাল। এটা হচ্ছে আর, হ্যাঁ, প্যারেন্ট, PRENT, প্যারেন্ট মেটাল। প্যারেন্ট মেটাল মানে যে পয়েন্ট মেটালকে আমি জয়েন করব সেটাকে বলে প্যারেন্ট মেটাল। ঠিক আছে, তাহলে দুটো পিস আছে। এটা একটা পিস, ধরো হ্যাচিং লাইন দেখো এদিকে দিয়েছে, আর অপোজিট দিকে, তেমন বোঝানো হচ্ছে যে ইট ইজ সেপারেট, টু পিসেস, টু ডিফারেন্ট পার্টস। ঠিক আছে, টু পিসেস। আচ্ছা, এই পর্যন্ত। তাহলে এটা যদি পজিটিভ হয়, এই টার্মিনাল যদি পজিটিভ হয়, তাহলে টেবিল টার্মিনাল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্যারেন্ট মেটাল, এটাও আমার পজিটিভ হবে, এখানে পজিটিভ দেখে দিয়েছি। আচ্ছা, এইবারে আদার টার্মিনাল নেগেটিভ, তো এর সঙ্গে জয়েন করছি কেবল দিয়ে এই যে ইলেকট্রোড হোল্ডার। হ্যাঁ, দ্য ইলেকট্রোড উইল হোল্ড দ্য ইলেকট্রোড, দিস ইলেকট্রোড হোল্ডার উইল হোল্ড দ্য ইলেকট্রোড, অ্যান্ড এইখান থেকে জয়েন করেছি কেবল দিয়ে। বাস, এই পর্যন্ত। এবার কি করে, এবার কারেন্ট পাস করলাম। এখানে আমি ডিসি ওয়েল্ডিং দেখাচ্ছি, আমি এখানে ডিসি ওয়েল্ডিং দেখাচ্ছি, তখন পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এবার ডিসি ওয়েল্ডিং ক্ষেত্রে কি হচ্ছে, এবারে কারেন্ট পাস করছে। এবার কারেন্ট পাস করলেই তো আমার আর্ক হবে না, আমার তো আর্ক চাই। তা আর্ক ফর্মেশন করতে গেলে আমার একটা গ্যাপ চাই। এই ইলেকট্রোড অ্যান্ড প্যারেন্ট মেটালের গ্যাপ মাস্ট বি 2 to 3 মিটার। দেখো এখানে লেখা আছে 2 to 3 মিলিমিটার মাস্ট বি দেয়ার, তাহলে তা না হলে আর্ক হবে না। যদি বেশি হয়, ধরো আমার 10 মিলিমিটার হয়ে গেল, তাহলে আর্ক বন্ধ হয়ে যাবে। আবার আমি আরো একটু 2 মিনিট আরো কমিয়ে দিলাম, ধরো টাচ করে গেল, আর্ক বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি এই গ্যাপে আমাকে রাখতে হবে, ব্যালেন্স করে রাখতে হবে, তাহলে আমি আর্ক হবে, সেই সঙ্গে সেই আর্কে যে হিট হবে, সেই হিটে এগুলো সমস্ত গলিয়ে দেবে। এবং সাপ্লাই এখানে ইলেকট্রোডের ভেতরে যে আছে, দেখো কোর ওয়্যার দিয়েছে, যে কোর ওয়্যার এখান থেকে এই পর্যন্ত লাইনটা হচ্ছে কোর ওয়্যার। কোর ওয়্যারের চারিদিকে around the core wire there is coating, এটা coating, total is coated electrode. Clear now? এইবারে that oil, this is called oil pool, totally metal. কোথা থেকে আসবে, from our core wire se, ঠিক আছে, core wire and also the metal of that parent metal and core wire দিয়ে এই ফর্মেশনটা হচ্ছে, যেটাকে ওয়েল পুল বলছে। আচ্ছা, এই ওয়েল পুলের উপরে একটা লেয়ার আছে, সেই লেয়ার হচ্ছে স্ল্যাগ। এই দেখাচ্ছে, তোমরা ঠিক করে লিখে দেবে, এটা ঠিক করে দেখানো যায়নি, ঠিক উপরে হচ্ছে স্ল্যাগ। তো ওইখানে একটা 30 ডিগ্রি কি লিখেছেন, 30 ডিগ্রি ওটা অ্যাঙ্গেল? হ্যাঁ, এটা অ্যাঙ্গেল, মানে ভার্টিক্যাল হলে হবে না, আচ্ছা, একটা অ্যাঙ্গেল দিতে হবে, ভার্টিক্যালের সঙ্গে 30 ডিগ্রি। এই ইলেকট্রোডটা ভার্টিক্যালের সঙ্গে 30 ডিগ্রি করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে কি হলো, স্ল্যাগ হলো। এই স্ল্যাগের উপরে কি থাকছে, এখানে একটা গ্যাস, এই যে গ্যাস শিল্ডিং এলিমেন্ট দিয়েছি, তাতে শিল্ডেড গ্যাস বেরোচ্ছে, তো সেই গ্যাস, সেই গ্যাসটা দেখানোর জন্য এখানে ডট ডট করে দেখিয়েছি। SG লিখেছি, জায়গা নেই বলে। SG মানে শিল্ডেড গ্যাস, এই শিল্ডেড গ্যাস বলছে। আর এর ভেতরে তো আর্ক হচ্ছেই,
যে আর্কে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে আর ঘটছে। ব্যাস, এই হচ্ছে টোটাল পিকচার। তো এই সিনারিওতে কি বোঝা গেল যে আমার কোনটা কিভাবে কারপর কিভাবে রাখতে হবে, ঠিক আছে। ওয়েল্ডিং সার্কিট, তাহলে এমএমএ ওয়েল্ডিং, এটা সার্কিট ফর এমএমএ ওয়েল্ডিং। এমএমএ ওয়েল্ডিং মানে কি? ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে। আচ্ছা, এইবারে এইখানে পজিটিভ দিয়েছি, তার মানে আমরা হিট ডিস্ট্রিবিউশনে জানি, তাহলে যখন যেখানে পজিটিভ মানে এটাও পজিটিভ হবে। তো প্যারেন্ট মেটাল পজিটিভ, তার মানে এখানে হিট জেনারেশনটা বেশি হবে 6.66%, দ্যাট ইজ 2/3 অফ দ্য টোটাল হিট, and another 1/3 will be at the negative pole, that means electrode, তার মানে এটা বেশি হিট হবে। এখন যদি এটা থিক হয়, প্যারেন্ট মেটাল যদি থিক হয়, তাহলে আমার হিট বেশি দরকার। আবার প্যারেন্ট মেটাল যদি থিন হয়, তাহলে আমার লেস হিট দরকার। তাহলে এইটার উপরই বেস করে আমি এখানে পজিটিভ দেবো না নেগেটিভ দেবো। যদি থিক হয় তাহলে আমি এটা পজিটিভ দেবো, যদি থিন হয় নেগেটিভ দেবো। বাস, এই পর্যন্ত জানলেই হবে। যদি থিন হয় নেগেটিভ, আমি নেগেটিভ দেবো। কেন দেবো? যদি আমি পজিটিভ দিই তাহলে কি হচ্ছে, হিট বেশি হবে। এখানে হিট বেশি হলে তাহলে ওই থিন তো ও জ্বলে যাবে একেবারে, ওয়েল্ডিং হবে, ওয়েল্ডিং হওয়ার আগে নিজেরা জ্বলে যাবে, তাহলে ভালো মতন ওয়েল্ডিং হবে না, ঠিক আছে। ইট উইল বার্ন আউট, মেটালটাই জ্বালিয়ে দেবে, ফিউজ করে দেবে। আরেকবার বলুন স্যার, আরেকবার বলুন। মেটালটাকে ফিউজ করে দেবে মেটালটাকে, মেটালকে জ্বালিয়ে দেবে। ঠিক হলে না থিন হলে? থিন হলে যদি আমি পজিটিভ দিই, কিন্তু আমাদের বেশি হিট তো চাই না, আমার মোটা হলে তো আমার বেশি হিট চাই, টেম্পারেচার কিন্তু একই, কিন্তু হিটটা তো বেশি চাই। এখানে বলছে আমার হিট, তো ফরমেশন অফ হিট, আমার পজিটিভ থাকলে হিটটা বেশি হবে, ঠিক আছে। সেই জন্য যদি ঠিক হয় তাহলে এটা পজিটিভ দেবো, আর থিন হলে নেগেটিভ দেবো। ব্যাস, এই পর্যন্তই জানা গেল। এইবার যদি পজিটিভ দিই, তার মানে ফেরেট মেটাল যদি পজিটিভ হয় আর ইলেকট্রন যদি নেগেটিভ হয়, এই যে ইলেকট্রন নেগেটিভ হয়, তাহলে এই যে সার্কিট, এই সার্কিটে বলে স্ট্রেট পোলারিটি। এই যে স্ট্রেট পোলারিটি লিখে দিচ্ছি, নাম্বার 1 স্ট্রেট পোলারিটি, ঠিক আছে। অ্যান্ড অপোজিট হলে রিভার্স পোলারিটি। তার মানে থিন হলে আমি রিভার্স পোলারিটি দেবো, আর যদি থিক হয় তাহলে স্ট্রেট পোলারিটি দেবো। তার মানে কি স্ট্রেট পোলারিটি কি থাকছে? প্যারেন্ট মেটাল পজিটিভ, বলে দিতে হবে প্যারেন্ট মেটাল পজিটিভ, ইলেকট্রোড নেগেটিভ, ঠিক আছে। এমনি রিভার্স হলে কি আছে? প্যারেন্ট মেটাল নেগেটিভ। লিখে দাও, তোমরা এটা লিখবে এখানে, আমি এভাবে তোমরা কিন্তু ক্লিয়ার লিখবে। রিভার্স পোলারিটিতে প্যারেন্ট মেটাল নেগেটিভ, ইলেকট্রোড পজিটিভ, এইটা হচ্ছে হিট ডিস্ট্রিবিউশন। কিন্তু ফর এসি হলে এটা সম্ভব না। যদি এসি হতো তাহলে আমি থিন মেটাল যদি ইউজ করতাম, তাহলে ওই গন্ডগোলটা হয়ে যেত, আমি হিট ডিস্ট্রিবিউশন করতে পারতাম না। স্যার লিখতে কি বললেন রিভার্স পোলারিটিতে? রিভার্স পোলারিটি প্যারেন্ট মেটাল নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হবে, মানে এখানে হিট কম, কিন্তু এই ইলেকট্রোড হিট বেশি হবে। বুঝা গেছে? স্ট্রেট পোলারিটি, রিভার্স পোলারিটি, হ্যাঁ স্যার। কিছুই নেই কিন্তু, কিন্তু একটু বুঝে গেলে কিচ্ছু নেই, আর না বুঝলে অনেক কিছু। এবার না বোঝার তো কিছু নেই, একবার দেখলেই বোঝা যায়, এর মধ্যে কাঁতি পড়া কিচ্ছু নেই। কিন্তু এই গ্রামারটা তোমাকে জানতে হবে, এই রিভার্স পোলারিটি কেন নিচ্ছি, আর স্ট্রেট পোলারিটি বা কেন নেব, কখন নেব, ঠিক আছে। এবার থিন মানে কত? থিন মানে তোমার হচ্ছে 3 মিলিমিটারের বিলো 3 মিলিমিটার, তার 2 মিলিমিটার, 1.5 মিলিমিটার, 1.5 মিলিমিটার, এরকম পাতলা টিন যদি 1 মিলিমিটার মানে অনেক মোটাই টিন, ঠিক আছে। তো 1 মিলিমিটার থিকনেস রয়েছে, তাকে আমি ওয়েল্ডিং করবো। অবভিয়াসলি আমি স্ট্রেট পোলারিটি করলে একদম প্রচন্ড হিটে ও জ্বলে যাবে, ওকে আমি ওয়েল্ডিং করতেই পারবো না। সেখানে আমাকে রিভার্স পোলারিটি করে ওকে হিটটাকে কমিয়ে দিতে হয়। আর ওদিকে ইলেকট্রোডে তাহলে ম্যাক্সিমাম হিট তাহলে এখানে চলে আসবে। তাহলে এইটাকে তখন কি করব, ওর থিকনেস, ওর ডায়ামিটারটাকে বাড়িয়ে নেব। আর বিভিন্ন ডায়ামিটারে পাওয়া যায়, আর বিভিন্ন ডায়ামিটার ইলেকট্রোড অ্যাভেলেবেল, আমি মোটা ইলেকট্রোডে নিয়ে নেব,
ঠিক আছে, তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। তাহলে এই গ্রামারটা বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাক। বলো এনি কোশ্চেন, বলো এনি কোশ্চেন রিগার্ডিং এমএমএ ওয়েল্ডিং অ্যান্ড স্টেট পোলারিটি অলসো রিভার্স পোলারিটি। কিছু কোশ্চেন থাকে জিজ্ঞেস করে নাও। এনি কোশ্চেন রিগার্ডিং স্টেট পোলারিটি অ্যান্ড রিভার্স পোলারিটি, কারোর যদি থাকে জিজ্ঞেস করে নাও, কারণ এখান থেকে যদি না বুঝো আর একবার বুঝে নাও, নাহলে কোশ্চেন তো হবেই। আর আমরা না বুঝলে আমরা একটুখানি টিপলেই ধরতে পারবো যে কে জানে কে জানে না, সঙ্গে সঙ্গে মার্কস পড়ে যাবে। কারো 10-এ 10 পড়ে যাবে, কারো 10-এ 0 পড়ে যাবে। ঠিক আছে, এ পর্যন্ত থাক তাহলে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আবার নেক্সট উইকে তাহলে আমরা আবার মিট করব। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা কিন্তু তোমরা করে রাখবে, ঠিক আছে? আমি তো করেছি, তোমরা করে রাখবে, করে আমাকে পাঠাবে। স্যার আগের দিন আপনি ম্যাচ করেছিলেন কিছু, কারণ আজকে আপনি বললেন না ওই কিছু জনের অ্যাটেন্ডেন্স নেই, ওদের হয়তো ছিল ওই লিস্টটাতে। ওই ফার্স্টে হ্যাঁ, ওই অর্ণব বলে যে ছেলেটা বললো না, ওইটা আমি আপনাকে সেদিন ক্লাসেও বলেছিলাম কি ও এখনই লিভ করলো বিকজ ওর ভ্যাকসিনেশনের কলটা ছিল তখন। হ্যাঁ, ও আমাকে বললো ঠিক আছে, আমি যখন রয়েছি তুমি আমাকে বলো, তাহলে তো আমি সঙ্গে সঙ্গে আমি বসিয়ে দিতাম। হ্যাঁ, না না আমি আপনাকে সেদিন স্যার বলেছিলাম, আপনি ক্লাস হয়তো তাহলে শুনেন ঠিক আছে, করে। ঠিক আছে, ঠিক আপনি আছে। আমি বলেছিলেন। তুমি তো ওখানে করে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ ওইখানে করে দিয়েছি, ওখানে কিন্তু আমি স্যার ওখানে আজকের আমি কিন্তু স্ক্রিনশটটা তোলা হয়নি, এখন তুললে অনেকজন তো লিভ করে দিয়েছে। না, ক্লিক করে দিলে ও তো থেকে যাবে তো। না তুমি ওটা কিসে স্যার নিচ্ছ? দেখায় না, যারা লিভ করে দেয় না, স্ক্রিনশট যদি নিতাম তাহলে তো না, থাকতো। স্ক্রিনশট তারপরে কেন তো নেবে? স্ক্রিনশট তো অনেকগুলো স্ক্রিনশট নিতে হবে। না না স্যার একটা স্ক্রিনশটই সব থাকে, কিন্তু আজকে তো অনেকজন লিভ করে দিল না, এখন তো আমি কি করে সবার মানে মনে নেই আমার কে কে প্রেজেন্ট ছিল আর কে ঠিক কে আছে, নেই। তাহলে আমার কাছ থেকে নিয়ে নেবে। আর নাহলে তুমি হ্যাঁ তো ওখানে গুগল মিটে নিয়ে নাও না, তোমার তো কিছু করাতে পারবে, যে ঢুকবে তার নাম্বার ওখানে এন্ট্রি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি স্ক্রিনশট নিতে যাবে, তুমি গুগল মিটে নিয়ে রেখে দাও। তুমি গুগল মিট খুলে রেখে দিয়ে তুমি ল্যাপটপ খোলো না, তোমার সমস্ত যে ঢুকবে যে বেরোবে সমস্ত রেকর্ড হয়ে যাচ্ছে ওখানে। হ্যাঁ স্যার জানি, কিন্তু আজকে এবার লিখছিলাম তো অত খেয়াল করিনি, নেক্সট আচ্ছা, ডে থেকে এটাই করি। এবারে কি হচ্ছে, ওখানে কি কোনো খেয়াল করতেই হবে না, যে ঢুকবে তার সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে গেল, তোমাকে দেখিয়ে দেবে। তুমি যেই বন্ধ করবে ও সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দেখিয়ে দেবে, ওই করে তোমার ডাউনলোড করে দেখিয়ে দেবে যে এই হয়েছে তোমার। এবার তোমাকে ওখান থেকে নিয়ে একটা আলাদা করে ফর প্রেজেন্টেশনের জন্য আলাদা একটা তৈরি করতে হবে, যেটা তুমি তৈরি করছো। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমাদের তো হ্যাঁ অত কিছু স্যার। দরকার, আমাদের হ্যাঁ আমাদের যেটুকু দরকার মানে মেনটেন করা আমাদের ডেট গুলো, আর কে থাকছে কে থাকছে না, প্রেজেন্ট এন্ড অ্যাবসেন্ট। হ্যাঁ স্যার। আর কখন বেরিয়ে গেল কখন ঢুকলো আমরা অতটা জোর দিচ্ছি না, কারণ প্রত্যেকের স্টুডেন্টের স্বার্থে তারা নিশ্চয়ই থাকবে, যারা থাকবে না তারা তো সাফার করবে। আমরা ধরে নেবো সবাই থাকবে, খুব আর্জেন্ট না হলে সেটা যাবে না কোথাও, আমরা ধরে নেবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে লিভ করছি। হ্যাঁ, Okay, sir. Thank you. থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ।